হ্যালো স্টুডেন্ট, আমরা করছি ক্লাস 11 প্রশ্নবিচিত্রার সমাধান কেমিস্ট্রির পার্ট 3। আজকে সেট 1-এর পার্ট 3 আজকে এটা শেষ হয়ে যাবে 24 থেকে 35। খাদ্যধাতু সমূহ জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড ও ডাইহাইড্রোজেন উৎপন্ন করে। নিম্নলিখিত কোন ধাতুটি জলের সঙ্গে সবচেয়ে কম তীব্রভাবে বিক্রিয়া করে? এখানে যেগুলো রয়েছে সবকটাই খাদ্য ধাতু, এর মধ্যে লিথিয়াম সবচেয়ে কম তীব্রভাবে জলের সাথে বিক্রিয়া করে। তো অ্যান্সার হবে আমাদের Li। পরের কোশ্চেন দেখো, বিবৃতি 1, আম্লিক ও ক্ষারীয় উভয় মাধ্যমে H2O2 জারক দ্রব্যরূপে কাজ করে। এটা অবশ্যই সত্য। 298 কেলভিন উষ্ণতায় H2O2 ঘনত্ব D2O এর তুলনায় কম। এটা কিন্তু মিথ্যা। এখানে দুটোই বিবৃতি, এটা কোনো নয়, রিজনিং নেই, অ্যাসেন্ডিং রিজনিং নেই, কিন্তু এই বিবৃতি দুটোর মধ্যে 1 হচ্ছে সত্য, 2 হচ্ছে মিথ্যা। সো আমাদের অপশন হয়ে যাবে ডি। পরের কোশ্চেনটা দেখো, লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে অতিরিক্ত বায়ুর উপস্থিতি দহন করলে মুখ্য অক্সাইড হিসেবে কী হবে? লিথিয়ামের ক্ষেত্রে হবে লিথিয়াম অক্সাইড Li2, সোডিয়ামের ক্ষেত্রে হবে সোডিয়াম পার অক্সাইড মানে Na2O2, আর পটাশিয়ামের ক্ষেত্রে হবে সুপার অক্সাইড KO2। সো অপশান এটা হয়ে যাচ্ছে আমাদের ডি। এই বিক্রিয়াগুলো যদি ইম্পর্টেন্ট দেখে নেবে। বেরিলিয়াম সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক নয়? এখানে বেরিলিয়ামে অনেক করে বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক নয়? বলছে এই ধাতুটি এই জন্য নিষ্ক্রিয় থাকে, সত্য। এটা B2C গঠন করে, সত্য। ধাতুটির লবণের আদ্র প্রায় হয় না, এইটা সঠিক নয়। ধাতুটির হাইড্রাইড ইলেকট্রন ঘাটতি সম্পন্ন ও পলিমার অবস্থান, এটাও সত্য, শুধু একমাত্র সিটা মিথ্যা। অপশান সি হবে। আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। জলের দাব্যতার বিচারে নিম্নোক্ত কোন ক্রমটি সঠিক? এখানে দেখো বিভিন্ন জন দিয়ে দিয়েছে, তাহলে জলের দাব্যতা অনুসারে কোন ক্রমটা সঠিক হবে? আমরা জানি গ্রুপের ওপর থেকে যত নিচে নামবো তত কী হবে? ক্যাটায়নের আকার বাড়বে। ক্যাটায়নের আকার যত বাড়বে তত জলের দাব্যতা এখানে কমবে সালফেটগুলোর। তো সেই অর্থে, কারণ সেটা সমযোজী হওয়ার প্রবণতা তো বেড়ে যাবে, সেই অর্থেটা হচ্ছে অপশান বি। সব ওপর থেকে যত নিচে নামছে আয়নীয় চরিত্র কমেছে, আর ছোটো ক্যাটায়ন বড় অ্যানায়নকে শক্তি দিতে পারে না। নিচের কোন মৌলটি MF6 আয়ন গঠন করে না? এটা হবে বোরন, কারণ গ্রুপের প্রথম মৌল যেটা, সেখানে কোনো ফাঁকা ডিকক্ষও নেই, ফলে যোজ্যতা বৃদ্ধি করতে পারছে না, তাই MF6 আয়ন গঠন করতে পারছে না। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম ও থ্যালিয়ামের +1 জারণ অবস্থার সাহিত্যের ঊর্ধ্বক্রম, মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। এটা হবে, আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বাড়বে। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, অপশান বি। এবার চলে আসছে 31 নম্বর কোয়েশ্চেন। ডাইবোরেন পৃথকভাবে অক্সিজেন এবং জল H2O এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? বোরনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় B2O3 এবং জলের সাথে বিক্রিয়ায় বোরিক অ্যাসিড H3BO3 উৎপন্ন হয়, অপশান বি। 31 সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। এবার চলে আসি 32-এরটা। নিচের অংশটি পড়ে PQ বের করতে হবে। ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে অজৈব যৌগ P তৈরি হয়েছে। এখানে আমারটা হবে SiO2, কারণ সিলিকনও অজৈব মৌল, অক্সিজেন অজৈব মৌল, এবং অক্সিজেনের প্রাচুর্য অনেক বেশি। যার পলিমারি আকৃতি হল চতুস্থলীয় জলাকৃতি, এটা SiO2 হবে। পি যৌগটি CO2-র সাথে বিক্রিয়া করে একটি বিষাক্ত গ্যাস, সেটার সাথে মানে কীভাবে করে তৈরি করতে পারে? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, CO উৎপন্ন করতে পারে। অর্থাৎ পি হচ্ছে SiO2, কিউ হচ্ছে কার্বন মনোক্সাইড। সো এটা হবে অপশান বি। আচ্ছা, +2 জারণ অবস্থায় সাহিত্যের কোন ক্রমটি সঠিক? +2 জারণ অবস্থায় সাহিত্যের সঠিক ক্রম হচ্ছে এখান থেকে, এটা লেড, টিন, গ্যালিয়াম, সিলিকন,
কার্বন। কেন লেড বেশি? কারণ এটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, অর্থাৎ বাইরে 4টি ইলেকট্রন থাকলেও এস কক্ষে অবস্থিত ইলেকট্রনগুলো বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করতে চায় না। নিম্নোক্ত টেট্রা ব্রোমাইডগুলির মধ্যে কোনটি তাপীয় স্থায়িত্ব সর্বাধিক? এটা হচ্ছে কার্বন টেট্রাবোরেট, এটা হবে এ। সিলিকনের সঙ্গে পলিমারের গঠনের যে সিলিকন যে তীব্র প্রবণতা আছে, সিলিকন পলিমারের শৃঙ্খলের দৈর্ঘ্য এর মধ্যে কোন যৌগটি যোগ করার ফলে নিষ্ক্রিয় করা সম্ভব হয়? এটা হবে Me3SiCl। এটা যোগ করেই বিক্রিয়া থামাতে হয় সিলিকনের। তো আমাদের এটা মোটামুটি আজকে শেষ হয়ে গেল ফার্স্ট সেটটা। দুদিন পরে আমরা সেকেন্ড সেট নিয়ে শুরু করব। ততক্ষণ আমাদের সাথে থাকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।